নমস্কার, গল্পের কোলাহলের ১০০ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের দিনটা খুব স্পেশাল আমাদের গল্পের কোলাহলের পুরো টিমের কাছে। আর আমি ভাবতেই পারছি না যে আমি এখন রেকর্ড করব ১০০ নম্বর এপিসোড। এপিসোড 1 থেকে 100 অবধি অনেক কিছু শিখিয়েছে, এখনও শিখছি। ভেবেছিলাম ১০০ এপিসোডের আগে হয়তো গল্পের কোলাহল একটা স্ট্যাবলিশড চ্যানেল হয়ে যাবে, সেটা হতে পারেনি। তবে অনেক কিছু পেয়েছি। ৬৮০-র উপর সাবস্ক্রাইবার অপেক্ষায় থাকছে আমার ঘটনা শোনার জন্য। এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর এটা পসিবল হয়েছে শুধু তোমাদের জন্য। তোমরা যদি ঘটনা না পাঠাতে আমার কন্টেন্টই থাকতো না। তাই অসংখ্য ধন্যবাদ সকল শ্রোতাদের যারা নিঃস্বার্থভাবে এত সাপোর্ট করে চলেছ। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমাদের মেলে, তিনি তার নামটি গোপন রাখতে বলেছেন। ঘটনাটি বেশ অদ্ভুত রকমের। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। যেমনভাবে মেলে ঘটনাটি এসেছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়নদা, আমার নামটি গোপন রেখে আজকে আমি তোমাকে এই ঘটনাটি পাঠাচ্ছি। তোমার চ্যানেলের ঘটনাগুলি কিছুদিন হলো আমি শুনছি। যেহেতু তুমি লোকের জীবনের অলৌকিক ঘটনাগুলো পাঠ করে শুনিয়ে থাকো, তাই আমি আমার জীবনের এক অলৌকিক ঘটনা পাঠালাম। জানি না কেমন লিখেছি, তুমি একটু ঠিকঠাক করে নিজের মতো করে শুনিও। অপেক্ষায় থাকলাম। তখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠেছিলাম। একদিন স্কুলে ক্লাস করতে করতে হঠাৎ করেই আমার খুব মাথার যন্ত্রণা শুরু হয়। এমন জোরে সেই যন্ত্রণা হচ্ছিল যেন আমার মাথাটাকে কোথাও ঠুকতে ইচ্ছা করছিল। বাধ্য হয়ে আমি ম্যাডামকে বলি। স্কুল থেকে বাড়িতে ফোন করে। সচরাচর তখন আমি একাই যাতায়াত করতাম। হঠাৎ করে এরকম বাড়িতে ফোন যেতে তারাও বেশ চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি মা ছুটে আসে স্কুলে। তারপর আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরে আমি শুয়ে পড়ি বিছানায়। মা বলে হয়তো মাইগ্রেনের জন্য এরকম পেন হচ্ছে। স্কুলে আমার বান্ধবীরা আর দিদিমণিও তাই বলছিল। বাবা সন্ধেবেলায় ফিরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু অনেক টেস্ট করাতে বলে। তারপর সব টেস্ট করিয়ে যখন রিপোর্ট নিয়ে যাওয়া হয়, উনি বলেন আমার মাথায় একটি টিউমার দেখা গেছে। বাড়িতে সবাই একটু চিন্তায় পড়ে যায়। এত কম বয়সে মাথায় টিউমার। ডাক্তার জানায় যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতেই হবে। যত দিন যাচ্ছিল আমার মাথার যন্ত্রণাটা আরও যেন বেড়ে উঠছিল। চোখে অন্ধকার দেখতাম, মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যেতাম। এরকম একদিন দুপুরবেলায় আমি বিছানায় শুয়েছিলাম। একবার বাথরুমে যাই। যখন বাথরুম থেকে বেরোনোর আগে মুখে একটু জলের ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকাই, একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই। আয়নায় দেখি আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে। ভালো করে তাকাতে পারি না, এত মাথায় যন্ত্রণা হচ্ছিল। তাতেই যতটা বুঝেছিলাম আমি, যেন আমি নিজেই দাঁড়িয়ে আছি আমার পেছনে। ঘুরে আমি কিছুই দেখতে পাইনি। এরপর ঘরে এসে আমি শুয়ে পড়ি। ওটা নিয়ে ভাবি না আমি। 1 সপ্তাহ এরকম কাটানোর পর আমার অপারেশন হয়। অপারেশন সাকসেসফুল হয়েছিল। আমি মোটামুটি সুস্থ হয়ে উঠি 1 মাসের মধ্যে। তবে
তখনও আমি পুরোপুরি সুস্থ হইনি। অপারেশনের পর আমার চোখের দৃষ্টিশক্তি অনেকটা কমে যায়। তার ফলে আমি বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারতাম না। ডাক্তার বলেছিল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বেশিক্ষণ না বসতে। বই তো পড়াই যাবে না বলেছিল। চোখে প্রেশার পড়লে নাকি মাথায়ও প্রেশার বাড়বে। কিছু মাস রেস্ট্রিকশনগুলো মানতে বলেছিল। স্কুলও যেতে পারতাম না তখন। সারাদিন ঘরে থাকতাম। আস্তে আস্তে নিজের জীবনটা নিয়ে অনেক রকম উল্টোপাল্টা চিন্তা মাথায় আসতে থাকলো। আমাদের বাড়িটা দোতলা, আমার ঘর উপরতলায় ছিল। কিছু বছর আগে অবধি জানলার বাইরে তাকালে মনটা জুড়িয়ে যেত। চারিদিকে কত গাছ দেখতে পেতাম। তাতে রং বেরঙের পাখিরা বসে ঝগড়া করত বা গান গাইত। তবে সেই সময় বাইরে তাকাতে মনটা দুঃখে যেন ভরে উঠল। বহুতল কনক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে তখন আমাদের বাড়ির পাশটা। শুধু আমাদের বাড়িটাই যেন তাদের মধ্যে ছোট্ট দোতলা দাঁড়িয়ে আছে। তার জানলায় আমি বসে বসে কিছুটা দূরের একটি খেলার মাঠে বাচ্চারা খেলতো সেটাই দেখতাম। একদিন সকালে আমার ছোট বোন আমার ঘরে বসে তখন পড়ছিল। আমি জানলার বাইরে তাকিয়ে বসেছিলাম। পশ্চিমের দিকের আকাশটা বেশ ভালোই কালো করে আসছিল। দূরে মাঠে দেখলাম 3 জন লোক হাঁটছে। তাদের 3 জনকেই আমি চিনি, আমাদেরই পাড়ার জেঠু। তবে ওদের 3 জনের পেছনে দেখলাম আর একজন কেউ হাঁটছে। তাকে ঠিক আমি চিনতে পারলাম না। ওদের 3 জনের তুলনায় সে একটু ভালোই লম্বা, পরনে একটা ফতুয়ার মতো। লোকটা যেন ওদের 3 জনের পেছন পেছন হেঁটেই যাচ্ছে। তবে ওরা 3 জন তার সাথে কোনো কথা বলছে না, যেন ওরা দেখতেই পাচ্ছে না। কিছুক্ষণ ভালো করে দেখার পরে বুঝতে পারলাম উনি 3 জনের পেছনে ঘুরছে না, ঘুরছে শুধু একজনের পেছনে, হারাধন জেঠুর পেছনে। হারাধন জেঠু দাঁড়ালেই উনিও পেছনে দাঁড়িয়ে পড়ছে। মনে মনে ভাবি কোনো বদ মতলব নেই তো লোকটার। ভাবি একবার জানলা দিয়ে চেঁচিয়ে বলবো। তারপর আবার মনে হয় হারাধন জেঠু তো পেছনে তাকাচ্ছে, তবুও কি লোকটাকে দেখতে পাচ্ছে না? বাকি 2 জন হাঁটছিল। হারাধন জেঠু বেঞ্চটায় একটু বসে পড়ল। দেখলাম ওই লম্বা চেহারাটা হারাধন জেঠুর একদম ঠিক সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি নিজেকে আর আটকাতে পারলাম না, চেঁচিয়ে উঠলাম জানলা দিয়ে হারাধন জেঠুর নাম করে। হারাধন জেঠু তো শুনতে পেল না, শুনতে পেল ওই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা। ঘাড় ঘুরিয়ে দূরে আমার দিকেই দেখল, সেটা আমি বুঝতে পারলাম। তবে তার মুখটা আমি অত দূর থেকে দেখতে পেলাম না। চেঁচানো শুনে আমার বোন উঠে আসে জানলায়। আমি ওকে দেখিয়ে বলি, বোন, হারাধন জেঠুর সামনে ওই লোকটাকে দেখ, কিরকম একটা অদ্ভুত মতো। বোন কিছুক্ষণ ওই দিকে দেখে আমাকে বলল, কি বলছিস দিদি? কোথায়? হারাধন জেঠুর সামনে তো কেউ নেই। আমি দেখি ওই লোকটা নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে যেন। বোন আমাকে যদি পাগল ভাবে, তাই আমি কথাটা ঘুরিয়ে দিই। দেখলাম হারাধন জেঠু মাঠ থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটের দিকে চলে গেল। দুপুরবেলায় হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে খুব চেঁচামেচির আওয়াজ আসে, সাথে কান্নার আওয়াজ। আমার মা আর ঠাকুমা খোঁজ নিয়ে এসে জানায় হারাধন জেঠু নাকি মারা গেছে। কথাটা শুনে আমি অবাক হই না, কারণ আমার মন বলছিল হারাধন জেঠুর সামনে যাকে আমি দেখেছিলাম সে ক্ষতি করতেই এসেছিল, নয়তো হারাধন জেঠুকে নিতে এসেছিল। মনটা আমার খারাপ হয়ে গেল, তবে কথাটা আমি নিজের মধ্যেই চেপে রাখলাম। এরপর একদিন বিকালে মা আমাকে আর বোনকে নিয়ে ওই মাঠে গেছিল। আমি একটা বেঞ্চে বসেছিলাম।
পাশে মা ছিল, বোন দোলনা চাপছিল। তখন মায়ের সাথে কিছু কথা বলছিলাম। হঠাৎ আমার চোখটা আটকে গেল। দেখলাম মাঠের বাইরের রাস্তায় একটা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। তার পেছনে সেই ওরকম একটা লম্বা চেহারা হাঁটছে। এবার অত দূরে তো ছিলাম না, তাই ভালো করে দেখার চেষ্টা করলাম ওই চেহারার মুখটা, তাও অস্পষ্ট দেখতে পেলাম। মা আমাকে ঠেলা দিয়ে ডাক দেয়, জিজ্ঞাসা করে, কিরে, কোথায় দেখছিস? আমি মাকে বললাম, মা দেখো, ওই ছেলেটার পেছনে কত লম্বা একটা চেহারা হাঁটছে। মা সাথে সাথে তাকায় ওই দিকে, তারপর আমাকে বলে, কই, না তো, শুধু ছেলেটাই তো হাঁটছে। আমি দেখি ছেলেটার হাঁটাটা একদম স্বাভাবিক নয়, পাটা কেমন যেন টলছে, পিঠে একটা বড় ব্যাগ, যেন কোনো কিছু নিয়ে খুব চিন্তায় রয়েছে। ইতিমধ্যে ওই পেছনের ছায়ামূর্তিটা উধাও হয়ে যায়, আর সাথে সাথে ছেলেটি চলে যায় একদম মাঝ রাস্তায়। একটি গাড়ি মোটামুটি স্পিডেই ছিল, তবে একদম ছেলেটির সামনে এসে যাওয়ায় ব্রেক মেরে আর লাভ হয়নি। আমার মা ঘটনাটা দেখেই সাথে সাথে আমাকে আর আমার বোনকে নিয়ে বাড়ি চলে আসে। আমি আর চোখে দেখেছিলাম ওই ছেলেটার রক্তাক্ত শরীরটা পড়ে আছে রাস্তার মাঝখানে। সেই চেহারাটাকে আমি আর দেখতে পাইনি। তখন আমি কিছুই বুঝতে পারি না, আমি যাকে দেখছিলাম মানুষের পেছনে, সে কে, আর ওই চেহারাটা দেখার পরেই তারা কেন মারা যাচ্ছে। বাড়িতে এসে আমার মাকে আমি ঘটনাটা বলি। মা আমাকে ভুল বোঝে, ভাবে অপারেশনের পরে হয়তো আমার মাথার সমস্যা আসছে, কিন্তু সেটা নয়, আমি বুঝতে পারছিলাম। পরের দিন সকালে আমি যখন নিচে নামলাম খেতে, এবার দেখলাম ওই চেহারাটা আমার বাড়ির নিচের তলায় ঘুরছে, আমার ঠাকুমার পেছনে। আমি সাথে সাথে জোরে চেঁচিয়ে উঠি, আর স্পষ্ট দেখতে পাই সেই চেহারার মুখটা অনেকটা আমার নিজের মুখের মতো দেখতে। মনে পড়ে সেই আয়নায় দেখেছিলাম এই চেহারা, যে দাঁড়িয়েছিল আমার পেছনে, ঠিক সেরকম। ওই দেখে আমি ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে আমি দেখি আমি ওপরের ঘরে শুয়ে আছি, পাশে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে। তখনও আমি দেখি সেই চেহারা দাঁড়িয়ে আমার ঠাকুমার পেছনে, তাকিয়ে আছে ঠাকুমার দিকেই, যেন টানতে চাইছে ঠাকুমাকে নিজের দিকে। আমি ওটা দেখে কেঁদে উঠি ঠাকুমা বলে। ওই চেহারাটা আমার দিকে তাকায়, যেন আমাকে বলে আমার ঠাকুমার সময় হয়েছে, তারপর মিলিয়ে যায়। আমি এই কথাটা তারপর বাবা মাকে বলি, ঠাকুমার সাথে কিছু খারাপ হতে চলেছে, কিন্তু তারা কেউই শোনে না। পরের দিন সকালে বাড়িতে কান্নাকাটি শুনে আমার ঘুম ভাঙে। জানতে পারি ঠাকুমা ঘুমের মধ্যে প্রাণ হারিয়েছে। বাড়িতে যেহেতু আমি আগেই এই কথাটা বলেছিলাম যে কিছু খারাপ হতে চলেছে, তাই বাবা মা আমাকে একটু অন্যরকমভাবে ট্রিট করছিল। সেদিন রাত্রিরে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশে আমার বোন শুয়েছিল। চোখটা খুলে আমি শুয়ে থাকি, আমার শরীরটা নাড়াতে পারি না। অন্ধকার ঘরের মধ্যে আমি দেখতে পাই আমার ওপর ঝুঁকে আমাকে কেউ দেখছে, সেই চেহারাটা। আমি চেঁচাতে পারি না, শুধু চোখ দিয়ে দেখতে থাকি। সেই অবয়ব একটু কাছে আসে আমার, মুখটা একটা বিকৃত চেহারা, কিছুটা হারাধন জেঠুর মতো, আবার কিছুটা ওই মাঠের পাশের রাস্তায় দেখা ছেলেটার মতো, আর কিছুটা অংশ আমার নিজের ঠাকুমার মতো। আমার মুখের কাছে এসে শুধু বলে, তুই আমাকে দেখছিস?
আমার চোখ দিয়ে অঝোরে জল গড়াতে থাকে। কিচ্ছু বলতে পারি না আমি। ওইভাবে কতক্ষণ কেটেছিল আমি জানি না। ভোরের কিছুটা আগে আমার শরীরের নিয়ন্ত্রণ আমি ফিরে পাই, আর ওই অবয়বকে ঘরে আর আমি দেখতে পাই না। পরের দিন সকালে আমার বাবা মাকে আমি সব ঘটনাটা বলি। তারপর এও বলি ডাক্তারের কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে। তারা আমাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। আমি ডাক্তারের কেবিনে একা ঢুকি। আমি ওনাকে সব ঘটনাটা প্রথম থেকে বলি। ডাক্তার শুনে আমাকে একটা অস্বাভাবিক কথা বলে। আমার টিউমারটা খুব বাজেভাবে বেড়ে গেছিল। সেই কথাটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছিল। অপারেশন আর কিছুদিন দেরি হলে হয়তো আমি বাঁচতাম না। আর মানুষ মারা যাওয়ার আগে তাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে। সে হয়তো এসেছিল আমাকে নিতে, যাকে আমি আয়নায় দেখেছিলাম। তবে যেহেতু আমি মিরাকুলাসলি রিকভার হয়ে যাই এই টিউমার থেকে, তাই সে আমাকে নিয়ে যেতে পারেনি। তবে অপারেশনের ফলে আমার ইমিউনিটি যেহেতু পুরোপুরি রিকভার হয়নি, তাই আমি এখনো অবধি ওই চেহারাকে দেখতে পাচ্ছি যখন সে অন্য কোনো মানুষকে নিয়ে যেতে আসছে। এই কথাটা শোনার পর আমি কিছুক্ষণ প্রসেস করতে পারিনি। তারপর বেরিয়ে আসি আমি ডাক্তার চেম্বার থেকে। এই ঘটনাটা ডাক্তারের থেকে শোনার পর বেশ কিছু বছর আমি প্রায় এরকম দেখেছিলাম অনেক কিছুই। সেগুলো না হয় আমি তোমাকে পরে পাঠাবো। সবকটাই এক একটা আমার জীবনের ঘটনা, যেগুলো আমি নিজে দেখেছি বা আমি নিজে ফেস করেছি। এই কিছুদিন আগেই আমার সাথে আরেকটি ঘটনা ঘটেছে। আমি জানি না ডাক্তারের কথা অনুযায়ী আমার ইমিউনিটি তখন কম ছিল বলে দেখতে পেয়েছিলাম, তবে আমি এখন মনে করি এখন তো আমি স্ট্রং, তাহলে এখন আমি কেন দেখতে পাই? আর কোথাও গিয়ে ওই চেহারার মুখটার সাথে আমি নিজের মুখের মিল কেন খুঁজে পাই? আর পরবর্তীকালে আর একটা জিনিসও আমি জেনেছিলাম নিজে স্টাডি করে। ওই রাত্রিবেলায় যখন আমি চোখ খুলে শুয়েছিলাম, শরীর নাড়াতে পারছিলাম না, সেটা হয়তো আমার স্লিপিং প্যারালাইসিস হয়েছিল। কিন্তু ওই যে চেহারাটা আমার মুখের কাছে এসে বলেছিল কথাটা, সেটা কিন্তু আমি স্পষ্ট শুনেছিলাম। ওটা আমার স্লিপিং প্যারালাইসিসের জন্য ভুল দেখা নয়। আমি জানি না দাদা কতটা এই ঘটনাটি বিশ্বাস করবে তুমি, তবে আমার ইচ্ছা এই ঘটনাটি তুমি তোমার শ্রোতাদের শুনিও। অপেক্ষায় রইলাম। আমার কোথাও গিয়ে মনে হয় তোমার যখন মাথায় ওই টিউমারটা হয়েছিল, কিছু একটা জিনিস তোমার মধ্যে ট্রিগার করেছিল। সেই কারণে তুমি এমন কিছু দেখতে পেতে যা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না। আর যেহেতু ওই অপারেশনের পর কোথাও গিয়ে সেই জিনিসটার একটুখানি অংশ তোমার মাইন্ড সেভ করে নিয়েছে, তাই তুমি হয়তো এখনও দেখতে পাও। এটা তোমার কাছে বলতে পারো একটা পাওয়ার, এটা সবার কাছে থাকে না। আর হ্যাঁ, আর একটা জিনিস, স্লিপিং প্যারালাইসিস হয় যেটা আমরা সচরাচর বলে থাকি বোবায় ধরা। এটা নিয়ে আরেকটি ঘটনা আসতে চলেছে পরের দিন, বা মোস্ট প্রবাবলি মঙ্গলবারের এপিসোডে। শনিবার নয়, মঙ্গলবারের এপিসোডে আসবে ওটা, বোবায় ধরা নিয়ে। তো বোবায় ধরা ব্যাপারটা হয়, এখানে অনেকেই অনেক কিছু দেখে, কিন্তু তুমি যে শুনেছিলে, তার গলা শুনতে পেয়েছিলে। খুব মিরাকুলাস ব্যাপার একটা। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি যে সাহস করে এই ঘটনাটি পাঠিয়েছো আমাদের চ্যানেলে। আর অপেক্ষায় থাকবো তোমার জীবনে ঘটে যাওয়া আরও এরকম ঘটনা শোনার জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।